প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, মানসিক এবং শারীরিক দিক থেকে সকলে সুস্থ আছো। শুরু করছি আজকের ভূগোল ক্লাস ভূম ও জল পার্ট 2। যারা আগের পার্টটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে। কারণ হচ্ছে আগের ভিডিওটার সাথে এই ভিডিওটার অনেক লিংক আছে। আগের ভিডিওটা তুমি না যদি দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা একটু বুঝতে অসুবিধা হবে। আগের ভিডিওতে ভৌমজলের সংজ্ঞা, ভৌমজলের গুরুত্ব, ভৌমজলের কি নিয়ে তোমার উৎস, জলচক্র এইসব নিয়ে তোমার আলোচনা করা হয়েছে। অবশ্যই কিন্তু আগের ভিডিওটি দেখে তারপর কিন্তু এই ভিডিওটি দেখবে এবং জিওগ্রাফি পয়েন্টের সাথে জুড়ে থাকতে, জিওগ্রাফি ক্লাসের সাথে সবসময় জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সবার আগে ভিডিওটি পেতে বেল আইকনটি অবশ্যই তুমি প্রেস করে দেবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আসছি ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ। নিয়ন্ত্রক ব্যাপারটা কি? তার মানে হচ্ছে ভৌম জলভাণ্ডার কোথায় কম গড়ে উঠবে এবং কোথায় বেশি গড়ে উঠবে, সেই সব এই যে বেশি গড়ে উঠবে কম গড়ে উঠবে এগুলি কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করবে। যেমন ধরো একটা বাস যাচ্ছে, সেই বাসটার যে চালক যিনি আছেন, যিনি ড্রাইভার আছেন, তিনি হচ্ছে সেই বাসটার নিয়ন্ত্রক। বাসটা জোরে চালালে বাসটা জোরে যাবে, বাসটা যদি আস্তে চালান তাহলে কি হবে, বাসটা আস্তে যাবে। বাসটা যদি ডান দিকে পেঁকান তাহলে ডান দিকে যাবে, আর বাঁ দিকে পেঁকালে বাঁ দিকে যাবে। তেমনি যে বাসটাকে যেমন নিয়ন্ত্রণ করছে ওই বাসের ড্রাইভার, তেমনি ভৌম জলভাণ্ডারকে কয়েকটা জিনিস নিয়ন্ত্রণ করে। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে এইগুলো আমি লিখেছি, এগুলো বোঝাচ্ছি। বোঝা গেছে? মানে হচ্ছে কোন কোন জিনিসগুলোর উপর ভৌম জলভাণ্ডার গড়ে উঠবে কি না গড়ে উঠবে, কোথায় কম গড়ে উঠবে, কোথায় বেশি গড়ে উঠবে, এইসব ফ্যাক্টরের উপর এগুলো নির্ভর করে। প্রথমে যে ফ্যাক্টরটা আসছে সেটা হচ্ছে অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্বের উপর ভৌম জলভাণ্ডার গড়ে ওঠা অনেকটা নির্ভর করে। অধঃক্ষেপণের পরিমাণ যত তোমার বেশি হবে, অধঃক্ষেপণের পরিমাণটা যত বেশি হবে, তত কি হবে, মাটিতে বা মাটির নিচয় তোমার জল যাওয়ার সুযোগটা তত বেশি হবে। বোঝা গেল? অধঃক্ষেপণের পরিমাণ যত কম হবে সেখানে কি হবে, জলের যোগানটাও কমে যাচ্ছে, তাহলে কি হবে, মাটির নিচে জল যাওয়ার সুযোগটাও কিন্তু কমে যাবে। স্থায়িত্ব মানে কতক্ষণ ধরে হচ্ছে, মানে অধঃক্ষেপণটা কতক্ষণ ধরে হচ্ছে, তার ডিউরেশনটা কত। স্থায়িত্ব পরিমাণটা যদি বেড়ে যায়, স্থায়িত্বটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, তোমার জলের যোগানটাও বেড়ে যাবে, তখন কি হবে, তোমার মাটির নিচে জল যাওয়ার সুযোগটাও কিন্তু বেড়ে যাবে এবং ভৌম জলভাণ্ডার ভালোভাবে গড়ে উঠবে। কিন্তু কম সময় ধরে যদি অধঃক্ষেপণটা হয় তাহলে কি হবে, জলের যোগানটা কমে যাবে, তাহলে কি হবে, মাটির নিচে জল যাওয়ার সুযোগটা সেটাও কমে যাবে এবং ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে কি হবে, তোমার বেশি পরিমাণে বা ভালোভাবে ভৌম জলভাণ্ডার গড়ে উঠতে গেলে অধঃক্ষেপণের পরিমাণটা বেশি হতে হবে এবং স্থায়িত্বটাও বেশি হতে হবে। তারপরে আসছে মাটি ও শিলার স্বরন্ধ্রতা ও প্রবেশ্যতা। মাটির নিচে জলটা তখনই যাবে যখন শিলাটা প্রবেশত হবে। হ্যাঁ, তার আগে প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলাটা একটু বলে দিই। প্রবেশ্য শিলা স্তর হচ্ছে সেই শিলা যার মধ্য দিয়ে জল ভিতরে প্রবেশ করতে পারে, আর অপ্রবেশ্য শিলা হচ্ছে সেই শিলা যার মধ্য দিয়ে জল মাটির নিচে প্রবেশ করতে পারে না। বোঝা গেল? তাহলে যে শিলার তোমার রন্ধ্রতাটা বেশি, স্বরন্ধ্রতাটা বেশি, সেই শিলার মধ্যে প্রবেশ্যতাটা বেশি হবে এবং যে শিলার মধ্যে স্বরন্ধ্রতাটা কম তার মধ্যে প্রবেশ্যতাটাও কম হবে। এবার কোন শিলার মধ্যে স্বরন্ধ্রতাটা বেশি হবে এবং কোন শিলার মধ্যে স্বরন্ধ্রতাটা বা প্রবেশ্যতাটা কম হবে সেটা আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি। ধরো একটা পাত্র আছে, সেই পাত্রটাতে ধরো দানাদার রাখা হলো। হ্যাঁ, ধরো দানাদার কিছু পরিমাণে দানাদার নিচে চলে যাচ্ছে, ধরো কিছু দানাদার রাখা হলো। আর একটা পাত্র আছে, সেখানে ধরো কিছু মিহিদানা রাখা হলো। তাহলে কি হবে, দানাদারের যে দানাটা সেটা বড় বড় আর মিহিদানার যে দানাটা সেটা হচ্ছে ছোট ছোট। তাহলে তখন কি হবে, তোমার দানাদারের ধরো একটা দানাদার, একটা দানাদার, একটা দানাদার, একটা দানাদার, এইগুলোকে দানাদারগুলোকে তুমি মাটির কণা ভেবে নাও। বোঝা গেল? তাহলে দেখো এই একটার মধ্যে আর একটা গ্যাপটা তোমার বেশি হবে, ছিদ্রটা বেশি হবে, কিন্তু
মিহিদানার দানাগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাওয়ায় সেখানে কি হবে, একটা কোণার থেকে আর একটা কোণার মধ্যে কি হবে, তোমার গ্যাপটা কি হচ্ছে, কম হবে। বোঝা গেল? তাহলে কি হবে, যার মধ্যে একটা কোণা থেকে আর একটা কোণার মধ্যে যার মধ্যে গ্যাপটা সব থেকে বেশি বা ছিদ্রতাটা সব থেকে বেশি, সেখানে জল বেশি পরিমাণে প্রবেশ করবে। কিন্তু মিহিদানার মধ্যে যদি মাটির কণা হয় বা মিহিদানার সূক্ষ্ম যদি মাটির কণা হয়, তাহলে কি হবে, তার মধ্যে ছিদ্রতাটা কম হবে, মাটির ভেতরে জলটাও কিন্তু কম যাবে। বোঝা গেল? তাহলে কি হবে, তোমার এক কথায় বলতে গেলে ভৌম জলভাণ্ডার বেশি ভালোভাবে গড়ে উঠতে গেলে শিলার মধ্যে সরন্ধ্রতাটাও থাকতে হবে এবং প্রবেশতাটাও থাকতে হবে। হ্যাঁ, প্রবেশতার আর একটা কারণ হতে পারে, যখন শিলার মধ্যে ফাটলের পরিমাণটা বেশি থাকবে, সেই ফাটলের মধ্যে দিয়ে জল মাটির নিচে প্রবেশ করবে। এবার আসছি ভূমির ঢাল। ভূমির ঢাল ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু তোমার ভূমিকা পালন করে। যেখানে ভূমির ঢালটা তোমার বেশি হবে, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, ধরো এই একটা ঢাল, এর নাম সি। দেখো এ বি যে ভূমির ঢালটা সেটা কম, কার তুলনায়, এ সি এর তুলনায় কিন্তু কম। বোঝা গেল? তাহলে এরকম যখন খাড়াই ঢাল হবে, ভূমির ঢালটা যদি এরকম খাড়াই হয়, তাহলে কি হবে, এই জলটা খুব দ্রুত গড়িয়ে চলে আসবে। তখন কি হবে, দ্রুত যখন জলটা গড়িয়ে চলে আসবে, মাটির নিচে জলটা প্রবেশতার সুযোগটা অনেক কম পাবে। যখন ভূমির ঢালটা অনেক কম হবে, তখন কি হবে, জলটা এর তুলনায় অনেক ধীর গতিতে আসবে। তখন মাটির নিচে জলের প্রবেশতার সুযোগটাও কিন্তু বেশি হবে। একটু ভালো করে বোঝো। যদি ধরো এটা ভূমির ঢালটা যদি এরকম বড় হয়, অনেকটা এলাকা নিয়ে, মানে ভূমির ঢালটা যদি কম হয়, এখানে যদি তুমি জল ছাড়ো তাহলে ধীরে ধীরে আসবে। কিন্তু ভূমির ঢালটা যদি এরকম খাড়াই হয়ে যায়, এখানে যদি তুমি জল ছাড়ো তাহলে কি হবে, দ্রুত গতিতে চলে আসবে। যখনই দ্রুত গতিতে জলটা গড়িয়ে চলে আসবে, তখন মাটির নিচে প্রবেশতার সুযোগটাও কিন্তু কম পাবে। কিন্তু ভূমির ঢালটা যখনই এরকম বেশি হবে, ভূমির ঢালটা যখন এরকম কম হবে, জলটা ধীর গতিতে আসবে, তখন কি হবে, তোমার মাটির নিচে প্রবেশতার সুযোগটা বেশি হবে। এক কথায় বলতে গেলে ভূমির ঢাল বেশি হলে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে, এবং ভূমির ঢাল কম হলে ভৌম জলভাণ্ডার তাড়াতাড়ি গড়ে উঠবে বা ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়াবে। পরের পয়েন্টে আসি প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের উপস্থিতি। ধরো এই উপরের সব কন্ডিশন গুলো ঠিক আছে, একটা শিলার মধ্যে অধঃক্ষেপণের পরিমাণটা বেশি হচ্ছে এবং অধঃক্ষেপণের স্থায়িত্বটা অনেকক্ষণ ধরে হচ্ছে, মাটি ও শিলার মধ্যে সরন্ধ্রতা আছে, প্রবেশ্যতা আছে, মাটির মধ্যে ফাটল আছে, সব আছে, ভূমির ঢালটাও কম আছে, ধরো সমতল ভূমি আছে। তাহলে উপরে এই তিনটে কন্ডিশন যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কি হবে, তোমার মাটির মধ্যে দিয়ে জলটা প্রবেশ করবে, তাই তো? কিন্তু ধরো এটা ধরো ভূপৃষ্ঠ, মাটির ভেতর দিয়ে জলটা চুঁয়ে চুঁয়ে ভেতরে প্রবেশ করছে। এবার ধরো প্রবেশ করে নিচে যেতেই থাকছে, থামবে বোধহয়, একসময় গিয়ে লাভ হতে যে মিশে যাবে। তাহলে কি হবে, তাহলে ভৌম জলভাণ্ডার কি গড়ে উঠলো? উঠবে না। তখন কি হবে, এই জলটাকে থামাবার জন্য কোনো একটা বাধার দরকার। সেই বাধাটা কি, সেটা হচ্ছে অপ্রবেশ্য শিলা। অপ্রবেশ্য শিলা, বুঝলে? আর এর ভিতরে যেহেতু জল আছে, সেটা হচ্ছে প্রবেশ্য শিলা। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, দেখো একটা ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে একটা প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবশ্যই থাকতে হবে। এই অপ্রবেশ্য শিলাস্তর না যদি থাকে, তাহলে কিন্তু ভৌম জলভাণ্ডার গড়ে উঠবে না। বোঝা গেল? কেন গড়ে উঠবে না সেটা বললাম। তাহলে দেখো ভৌম জলের নিয়ন্ত্রক সমূহগুলো আরেকবার বলে দিচ্ছি। অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। অধঃক্ষেপণের পরিমাণ যদি বেশি হয় এবং তার স্থায়িত্ব যদি বেশি হয়, তাহলে ভৌম জলভাণ্ডার খুব তাড়াতাড়ি গড়ে উঠবে এবং ভালোভাবে গড়ে উঠবে। কিন্তু অধঃক্ষেপণের পরিমাণ এবং স্থায়িত্ব যদি দুটোই কম হয়, তাহলে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। মাটি ও শিলা স্বতন্ত্রতা ও
প্রবেশ্যতা, স্বরন্ধ্রতা ও প্রবেশ্যতা যদি বেশি হয় তাহলে কিন্তু ভৌম জলভাণ্ডার খুব তাড়াতাড়ি গড়ে উঠবে এবং ভালোভাবে গড়ে উঠবে। কিন্তু শিলার মধ্যে স্বরন্ধ্রতা ও প্রবেশ্যতা যদি কম হয় বা না যদি থাকে, শিলার মধ্যে স্বরন্ধ্রতা প্রবেশ্যতা না যদি থাকে, তাহলে কি হবে, তোমার ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। ভূমির ঢাল, ভূমির ঢাল যত বেশি হবে তখন কি হবে, ভৌম জলভাণ্ডার ভালোভাবে গড়ে উঠবে না। কিন্তু ভূমির ঢাল যত কম হবে বা সমতল ভূমি যত হবে, তাহলে ভৌম জলভাণ্ডার কিন্তু ভালোভাবে গড়ে উঠবে। প্রবেশ্য শিলাস্তরের অবশ্য শিলাস্তরের উপস্থিতি, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপবেশ্য শিলাস্তর থাকা জরুরি ভৌম জলভাণ্ডার গড়ে ওঠার ক্ষেত্রে। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপবেশ্য শিলাস্তর না যদি থাকে তাহলে কিন্তু ভৌম জলভাণ্ডার গড়ে উঠবে না। বুঝে গেল? এবারে আসছি তোমার অ্যাকুইফার। অ্যাকুইফারটা কি? অ্যাকুইফার হচ্ছে এমন একটা শিলাস্তর যেটা হচ্ছে জল ধারণকারী শিলাস্তর, যার ভিতর দিয়ে জল প্রবেশ করতেও পারবে বেশি পরিমাণে, জল প্রবাহিত হতেও পারবে। বোঝা গেল? এই অ্যাকুইফার আবার তিন ধরনের আছে, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ। অ্যাকুইক্লুডটা কি? অ্যাকুইক্লুড হচ্ছে এমন একটা শিলাস্তর যার মধ্যে জল প্রবেশ করবে সেটা কিছু অল্প পরিমাণে, কিন্তু জল প্রবাহিত হতে পারবে না। বোঝা গেল? অ্যাকুইক্লুড এমন একটা শিলাস্তর যার মধ্যে দিয়ে জল প্রবেশ করবে সেটা অল্প পরিমাণে, বেশি পরিমাণে নয়, এবং জলটা প্রবাহিত হতে পারবে না, কেবলমাত্র প্রবেশ করবে তাও অল্প অল্প। অ্যাকুইটার্ডটা কি? অ্যাকুইটার্ডের মধ্যে অল্প পরিমাণে জল প্রবেশ করতেও পারবে এবং অল্প পরিমাণে জল প্রবাহিত হতেও পারবে। বোঝা গেল? অ্যাকুইফারটা হচ্ছে জলবাহী স্তর। আর অ্যাকুইফার যেটা সেটা হচ্ছে জলবাহী স্তর, আর অ্যাকুইটার্ডটা হচ্ছে অল্প পরিমাণে দোআঁশ মাটির উপর অল্প পরিমাণে কিছু জল প্রবেশ করতে পারবে এবং অল্প পরিমাণে জল প্রবাহিত হতেও পারবে। অ্যাকুইফিউজটা কি? অ্যাকুইফিউজটা হচ্ছে এর মধ্যে এমন একটা শিলাস্তর, অ্যাকুইফিউজটা এমন একটা শিলাস্তর যার মধ্য দিয়ে জল প্রবেশ করতেও পারবে না এবং জল প্রবাহিত হতেও পারবে না। বুঝে গেল? আবার বলছি, অ্যাকুইক্লুড অল্প পরিমাণে জল প্রবেশ করবে, প্রবাহিত হতে পারবে না। অ্যাকুইটার্ড অল্প পরিমাণে জল প্রবেশ করবে, অল্প পরিমাণে জল প্রবাহিত হবে। অ্যাকুইফিউজ কোনো জল প্রবেশ করবে না, কোনো জল প্রবাহিত হতেও পারবে না। বুঝে গেল? এই ক্লাসের উপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। পরের ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ততক্ষণ তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো।